আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন নিয়ে আর সংশয় নেই। জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের পর মির্জা ফখরুল জুলাই সনদ বাস্তবায়ন চান তাহের, বিচার সংস্কারে জোর আখতারের। আমাদের কোন রকমের সংশয় নেই, উই আর কনভিন্স 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জুলাই চার্টা যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর এখানে কোনো বেনিফিট নেই। সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার কথা, সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়। ঐক্যবদ্ধ না থাকলে মাথা চড়া দিতে পারে গুপ্ত স্বৈরাচার, সতর্ক করলেন তারেক রহমান। রাজনৈতিক দলকে অনুরোধ করেও থামানো যাচ্ছে না চাঁদাবাজি, মন্তব্য জামায়াত আমিরের। যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। আজকে মানুষের মুখে মুখে এই কথাটা শুনতে হতো না, দেশ আজ চাঁদাবাজদের কবলে। আমরা তাদেরকে বড় অনুরোধ করেছিলাম, কে কার অনুরোধ শুনে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়, সঙ্গে আছি আমি জিনা তারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তামিলনাড়ুতে মৃত্যুর মিছিল, দক্ষিণের সুপারস্টার বিজয় থালাপতির রাজনৈতিক সমাবেশে হুড়োহুড়ি, পদদলিত হয়ে নারী শিশুসহ অন্তত 34 জনের প্রাণহানি, আহত কয়েকশো। ভোটে কোনো দলের পক্ষে কাজ করার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা, নির্বাচন কর্মকর্তা সম্মেলনে হুঁশিয়ারি সিইসির। দলগুলোকে কমিশনের বিরুদ্ধে অহেতুক অভিযোগ না করার আহ্বান। জুলাই সনদ বাস্তবায়নে বিচার বিভাগের পরামর্শ চাওয়ার পরিকল্পনা, 15 অক্টোবরের মধ্যে চূড়ান্তের আশা ঐকমত্য কমিশনের। ঝুলে গেলে নির্বাচন নিয়েই শঙ্কা বিশ্লেষকের। ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশে পুশিন, তীব্র সমালোচনার মুখে বিজেপি সরকার। আইনি লড়াইয়ে 6 ভুক্তভোগী নিজ দেশে ফেরানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের। কাল মহাষষ্ঠী দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে সাজসজ্জায় ব্যস্ত শিল্পী, নিরাপত্তা জোরদার। পূজার অনুষঙ্গ ও পোশাকের দোকানে উৎসবের রং। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই, তবে ভোটের আগে জুলাই সনদের বাস্তবায়ন এবং সংস্কার ও বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। By His Excellency Muhammad Yunus, অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশ্ব মঞ্চে দাঁড়িয়েও জানালেন ফেব্রুয়ারিতেই নির্বাচন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার পাশেই ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপির 6 নেতা। নির্বাচন ইস্যুতে সরকার প্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ভোট নিয়ে আর কোনো সংশয় নেই তাদের। যথেষ্ট জোরালো ছিল এবং গত কিছুদিন ধরে যে কথাগুলো বলে আসছে এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকমের সংশয় নেই, উই আর কনভিন্স যে আপনার 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তার দলও একমত, তবে এর আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য প্রস্তুতি নিচ্ছি উইথ আওয়ার হাম্বল এফার্টস, আমাদের যেটা আছে। কিন্তু আমরা এটা বলেছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার। যেমন জুলাই চার্টার যেটা, তো জুলাই চার্টার তো আমরা একমত হয়েছি কয়েক মাস ধরে কাজ করে, কিন্তু এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর এখানে কোনো বেনিফিট নেই। প্রায় অভিন্ন অবস্থান এনসিপিরও। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে, সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি, যদি না তার আগে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার কথা, সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়, তাহলেই এটাকে আরো গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। এদিকে ডক্টর ইউনুসের ভাষণের সময় জাতিসংঘের সামনে তাঁর সমর্থনে সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরা।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ নিয়ে বেশ সন্তুষ্ট তার সফরসঙ্গী বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। তারা বলছেন ডক্টর ইউনূস ঐক্যবদ্ধ বাংলাদেশের একটি বার্তা দিয়েছেন বিশ্ব দরবারে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ থাকতে না পারলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত 16 বছর দেশে ডাকাত পড়েছিল, এখন পুনর্গঠনের বার্তা নিয়ে জনগণের ঘরে ঘরে যেতে হবে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে দলের আরেক নেতা সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মীয় বিভাজনকারীদের ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে। কুমিল্লা থেকে মিজানুর রহমানের ছবিতে হাসান ওয়ালি রিপোর্ট। দীর্ঘ 16 বছর পর কাউন্সিল, কুমিল্লা টাউন হল মাঠে দক্ষিণ জেলা বিএনপি নেতাকর্মীদের ঢল। কারো হাতে ধানের শীষ, কেউ বা এনেছেন লাল সবুজ পতাকা। শনিবার বেলা 3:30টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। ধর্মের নামে রাজনীতি চলবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যারা ইসলামের নামে আলাদা ভোট বাক্স বসাতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। ইসলাম কোনো কুটা রাজনীতি নয়, ইসলাম কোন রাজনীতির বাক্স নয়। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে। ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠনের বার্তা নিয়ে জনগণের ঘরে ঘরে যেতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে, সেভাবে কথা বলতে হবে, সেভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। সবার আগে বাংলাদেশ। যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই বিএনপি, যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী শক্তি। গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ হতে না পারলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে সতর্ক করেন তারেক রহমান। যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। সম্মেলনে কুমিল্লার 17টি উপজেলার মধ্যে দক্ষিণের 10টি উপজেলা ও 4টি পৌরসভার প্রায় 1500 কাউন্সিলর এবং বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। দীর্ঘ 16 বছর পর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচনের সুযোগ পাচ্ছেন এসব নেতাকর্মীরা। একইভাবে দেশকেও গণতান্ত্রিক ধারায় ফেরানোর শপথ এসব নেতাকর্মীদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, কুমিল্লা। শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক দলকে অনুরোধ করেও থামানো যাচ্ছে না চাঁদাবাজি। তারা ধৈর্য ধরলে দেশটা আজ চাঁদাবাজদের দখলে চলে গেছে এমন কথা শুনতে হতো না। রাজধানীর ইব্রাহিমপুরে সুধী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আরও বলেন, দলের কেউ অপকর্ম করলে লোক দেখানো বহিষ্কার নয়, শাস্তি নিশ্চিত করে তার দল। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর কাফরুল থানার উদ্যোগে সুধী সমাবেশ। শনিবার সন্ধ্যায় এই আয়োজনে যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, শেখ হাসিনা পতনের পর রাজনৈতিক দলকে অনুরোধ করেও থামানো যাচ্ছে না চাঁদাবাজি। আজকে মানুষের মুখে মুখে এই কথাটা শুনতে হতো না, দেশ আজ চাঁদাবাজদের দখলে। আমরা তাদেরকে বলেছি, বিনয়ের সাথে বলেছি, ওরা কষ্ট দিয়েছে 15.5 বছর, এখন আমরাও কি মানুষকে কষ্ট দেব? এটা কি ঠিক হবে? আমরা তাদেরকে বড় অনুরোধ করেছিলাম, কে কার অনুরোধ শুনে। ডাক্তার শফিক আরো বলেন, জামায়াতের কেউ অপকর্ম করলে লোক দেখানো বহিষ্কার করে না, শাস্তি নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়। এরপরে কেউ এর ব্যতিক্রম করলে আমরা তাকে ছাড় দেই না। আমরা দেখানো বিচার করি না, আর দেখানো বহিষ্কারও আমরা করি না। আমরা যে শাস্তি দেই এটা জীবনের তরে মনে থাকে। আগামীতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সহ সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনায় জামায়াতের 3 দফা ইস্তেহার ঘোষণা করেন জামায়াতের আমির। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমাদের সরকারের সময় কোনো দুর্নীতি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ভোটে কোনো দলের পক্ষে কাজ করার প্রমাণ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সারা দেশের নির্বাচন কর্মকর্তা নিয়ে সম্মেলনে এমন হুঁশিয়ারি দিয়েছেন সিইসি। দৃশ্যমান ও অদৃশ্য শক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করে কমিশন এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলোকে ইসির বিরুদ্ধে অহেতুক অভিযোগ না করার আহ্বান জানান কমিশনাররা।
শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় নির্বাচন কর্মকর্তা সম্মেলন। এতে সারা দেশ থেকে আসা উপজেলা, জেলা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। সম্মানিত বিশেষ অতিথি, ভোটের প্রতি আস্থা ফিরিয়ে আনতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে কমিশনের কাছে নিজেদের দাবি তুলে ধরেন ইসি কর্মকর্তারা। রিটার্নিং এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের মাধ্যমে আমাদেরকে নির্বাচনে সরাসরি সম্পৃক্ত করার সুযোগ আছে এবং আমরা বিশ্বাস করি আপনারা এই উদ্যোগটি গ্রহণ করবেন। সম্মেলনে নির্বাচন কমিশনাররা বলেন, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ায় আগামী নির্বাচন হবে সবচেয়ে চ্যালেঞ্জের। নির্বাচনের নামে আর প্রহসন করা যাবে না, এ নিয়ে হুঁশিয়ার করেন কর্মকর্তাদের। পছন্দের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান কর্মকর্তাদের প্রতি। এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দেবে না। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সে দায়িত্ব আপনি নেবেন। এখন পর্যন্ত নির্বাচন কমিশন কারোর প্রতি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করে নাই, ভবিষ্যতেও করবে না। আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে, পেশাদারিত্বের সাথে আমরা কাজ করব। ভালো নির্বাচন করার বিকল্প নেই উল্লেখ করে কমিশনকে অহেতুক অভিযুক্ত না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। রাজনৈতিক নেতৃবৃন্দ তারাই আমাদের প্রধান খেলোয়াড়, আজ আমরা তাদেরকে অনুরোধ করব হালকা মন্তব্য না করে আমরা সম্মিলিতভাবে ভালো নির্বাচন করার জন্য আমাদের স্ব স্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করব। সিইসি জানান, নির্বাচনে বেআইনি কোনো নির্দেশনা দেওয়া হবে না ইসি থেকে। কোনো দলের পক্ষ নিয়ে কাজ করলে দায় নিতে হবে কর্মকর্তাদের, নেওয়া হবে কঠোর ব্যবস্থা। We are facing so many challenges, both seen and unseen. অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা জানেন না, বাইরের থেকে বোঝার কোনো উপায় নেই। এগুলো আমরা সামাল দিচ্ছি, সামাল দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ইনস্ট্রাকশন আমরা দিব, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না। ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক। আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে, তাই বিশেষভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসি কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন বিচার বিভাগের কাছে পরামর্শ চাইতে পারে ঐক্যমত্য কমিশন। একথা জানিয়ে কমিশন সদস্য বদিউল আলম মজুমদার জানান, 15 অক্টোবরের মধ্যে সনদ চূড়ান্ত করার প্রত্যাশা তার। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদের মতে, সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে। হাসান ওয়ালির প্রতিবেদন। সংস্কার প্রস্তাবনায় নানা ভিন্ন মত পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হলেও বাস্তবায়ন প্রক্রিয়ায় সে ঐক্যের দেখা মিলছে না। সংকট উত্তরণে বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সাংবিধানিক আদেশে আইনি বৈধতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে কমিশন, জানিয়েও প্রকট আকার ধারণ করেছে মতভিন্নতা। জামায়াত ইসলামী সাংবিধানিক আদেশ এবং গণভোটের পক্ষে, তবে নির্বাচনের আগে গণভোট সম্পন্ন করে তার অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে অনড় দলটি। আর গণভোট নয়, বরং নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। অন্যদিকে বিশেষ সাংবিধানিক আদেশ সমর্থন করে না বিএনপি। রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে প্রস্তাবনা পরিবর্তনের চিন্তা ঐকমত্য কমিশনের। এক্ষেত্রে বিচার বিভাগের পরামর্শ চাওয়া হতে পারে। বল রাজনৈতিক দলের কোর্টে, তো এই রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই আমাদেরকে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে এবং আমরা কোনো চাপিয়ে দেওয়ার আমাদের ক্ষমতাও নেই, আমাদের কোনো আকাঙ্ক্ষাও নেই। ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করা ঐকমত্য কমিশনের মেয়াদ তৃতীয়বারের মতো 15 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। যত দ্রুত হবে ততই এগুলো স্বাক্ষরিত হবে। তো আমরা কোনোভাবেই আগামী মাসে 15 তারিখের পরে যেতে চাই না। অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আমরা আছি, এটা সত্য, তাই না? কারণ সব দলগুলোই তারা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের চাইতে বেশি চিন্তা করতেছে দলীয় স্বার্থ। ঐকমত্য তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফায় বৈঠক করেছে কমিশন। প্রথম দফার আলোচনায় 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 62টির বিষয়ে ঐকমত্য হয়। দ্বিতীয় দফায় বাকি সব সংস্কার প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয় 19টিতে, যার 9টি পয়েন্টে সর্বসম্মতিক্রমে ঐকমত্য এবং 10টিতে নোট অব ডিসেন্ট সহ একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
তামিলনাড়ুর ট্র্যাজেডির খবর। ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির সমাবেশে পদদলিত হয়ে 3 শিশু সহ অন্তত 34 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 46 জন। স্থানীয় সময় শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় সমাবেশের আয়োজন করে টিভিকে। সমাবেশে অংশ নিতে জড়ো হন বিজয় থালাপতির হাজার হাজার সমর্থক। প্রায় ঘণ্টা ধরে বিজয় থালাপতির জন্য অপেক্ষা করেন তার সমর্থকরা। অতিরিক্ত জনসমাগমে হুড়োহুড়ি করতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানায় নিরাপত্তা বাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটকের কথা বলে মডেলকে গাজীপুরের রিসোর্টে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এক পরিচালকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হলে রিসোর্টটিতে অভিযান চালিয়ে 2 লাখ টাকা জরিমানা ও সিলগালা করে প্রশাসন। অভিযোগের সত্যতা পাওয়ায় আটক করা হয়েছে 18 জনকে। গেল 21 সেপ্টেম্বর রাতে গাজীপুরের রাশ রিসোর্টে পরিচালকের সঙ্গে শুটিংয়ের কাজে আসেন এই মডেল। কথা ছিল নাটকের নায়িকার চরিত্রে অভিনয় করার। তবে ভেতরে ঢুকতেই চক্ষু চরক গাছ। আগে থেকেই অবস্থান করা দুজনকে সঙ্গে নিয়ে তার উপর চলে নির্মম নির্যাতন। জবরদস্তি করে করছে। এরপরে আমি ওইটা মানে উনি শেষ করার সাথে সাথে হচ্ছে যে বয়স ছিল 60 বছর। 60 বছরের বুইরা আমার জবরদস্তি করে করছে। উনি এতটা টর্চার করছে, মানে হচ্ছে যে ওই দুইজনের থেকে বুইরা আমার বেশি টর্চার করছে। ভুক্তভোগীর অভিযোগ, সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে ফিরে আসতে চাইলে দেয়া হয় হত্যার হুমকি। এক পর্যায়ে রিসোর্টের মালিক পরিচয় দেয়া এক ব্যক্তি সঙ্গে থাকা মোবাইল রেখে বের করে দেন সেখান থেকে। এরপর থেকেই চলছে এই নারীর আইনি লড়াই। 3 জন যে গণধর্ষণ করছে একজন পরে, এটার বিচার চায় আইনগতভাবে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার অভিযান চালিয়ে রিসোর্টটিকে 2 লাখ টাকা জরিমানা ও সিলগালা করার পাশাপাশি আটক করা হয় বেশ কয়েকজন কর্মচারীকে। পুলিশ জানায় কোনো রকম অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছিল এই রিসোর্টটি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা অনৈতিক কাজ যে এই রাস রিসোর্টে হয়, সেটার প্রমাণ আজকে পাওয়া গেছে। কাগজপত্র যাচাই বাছাই দেখা গেছে যে ওদের নিবন্ধন নাই, রেজিস্ট্রেশন না থাকায় ওই আইনের সংশ্লিষ্ট ধারায় ওদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের প্রাথমিক আলামত পেয়েছে ফরেনসিক বিভাগ। আসামিদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। কাজকর্ম সেটা অনেক ভালো ছিল। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ আয়োজিত রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের দিকে তাকিয়ে আছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। এ সম্মেলন ঘিরে সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ এবং স্বদেশে সম্মানের সঙ্গে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানাতে চান তারা। কক্সবাজারের উখিয়ার 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ফুটবল মাঠে শনিবার সকাল থেকে জড়ো হতে থাকেন হাজার হাজার রোহিঙ্গা। কারো হাতে মিয়ানমারের পতাকা, আবার কেউ হাতে রেখেছেন নানা ধরনের ফেস্টুন ও ব্যানার। 3 ঘণ্টা ব্যাপী এই সমাবেশের আয়োজক ছিল রোহিঙ্গা ইলেক্টেড সিভিল সোসাইটি। মূল উদ্দেশ্য আসন্ন জাতিসংঘ সম্মেলনের প্রতি দৃষ্টি আকর্ষণ এবং তাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের আকুতি জানানো। মাঝে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের বড় বড় লিডার কল, বাংলাদেশের লিডার কল যারা এদিকে ইতারা দাসে আর রোহিঙ্গার হালতরে আর রোহিঙ্গার মজবুরিরে বুঝাইব লাগি বৈঠক হইব, মিটিং হইব, মিটিং আমাদের আর রোহিঙ্গা এরে হাজার না না চাই। স্বদেশে ফেরার পাশাপাশি মিয়ানমারের সংগঠিত গণহত্যার সুষ্ঠু বিচার দাবি জানান রোহিঙ্গা নেতারা। রিয়েল ভিকটিম যারা আছে ইতারা তরফতন হনগর রিপ্রেজেন্টেশনের অপরচুনিটি নফা একান স্ট্রং টাইমলাইন লয়রে একান রুট ম্যাপ সাইম রোহিঙ্গা কোমর রিপাট্রিয়েশন মাদারল্যান্ড মাদই পারিবল্লা। বাংলাদেশে বর্তমানে 13 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, যাদের বেশিরভাগই 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কাল মহাষষ্ঠীর পূজা দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে চলছে শেষ সময়ের সাজসজ্জা। নিরাপত্তা নিশ্চিতে খোলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কন্ট্রোল রুম। নজরদারিতে বসেছে সিসিটিভি ক্যামেরা। দীর্ঘ 30 বছর ধরে দুর্গাপূজার কাজ করে আসছেন উত্তম কুমার রায়। তার হাতে প্রতিবারই নতুন রূপে নতুন আদলে এক একটি মণ্ডপ গড়ে ওঠে। প্রাচীন ভারতের মন্দিরের আদলে এবার তৈরি করছেন ধানমন্ডির কলাবাগান মণ্ডপ। শারদীয় দুর্গাপূজা উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুত হয়ে গেছে প্রতিমা। পুরোদমে চলছে সাজসজ্জার কাজ। মা আমাদেরকে যেন সবাইকে যেন সুবুদ্ধি দেয়
সবার সুমতি আসে, মনের অসুর ভাব যেন কেটে যায়। জীবের মধ্যে অসুর আছে, সেই অসুরকে বধ করার জন্য সেই দেবী আসে। তাই আমরা এই কষ্টকে কষ্ট মনে করি না। দিন রাত সমানে কাজ করতেছি, এই কষ্ট মনে হচ্ছে না। মহালয়ার মধ্যে দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজা। রাত পোহালেই দেবীর অষ্টাদিক, কল্পরাম্ভ ও বিহিত পূজা দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। তাই সব মিলিয়ে ব্যস্ত মণ্ডপ পাড়া। শুধুমাত্র সাজসজ্জা নয়, পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সার্বক্ষণিক নজরদারিতে বসানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কন্ট্রোল রুমও। এবার সারা দেশে ৩৩,৩৫৫টি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গা উৎসব। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশিংয়ের ঘটনায় তীব্র সমালোচনার মুখে বিজেপি সরকার। 6 ভুক্তভোগীকে দ্রুত নিজ দেশে ফেরানোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। গত জুন মাসে পশ্চিমবঙ্গের বীরভূমের অন্তঃসত্ত্বা শ্রমিক সোনালী খাতুন সহ 6 জনকে আটক করে বাংলাদেশে পুশব্যাক করে ভারতীয় কেন্দ্রীয় সরকারের আইন প্রয়োগকারী সংস্থা। পরে ওই ঘটনায় কলকাতা হাইকোর্টে পৃথক মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবারগুলো। শুক্রবার এ বিষয়ে রায় ঘোষণা করেন কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্র স্পষ্ট জানিয়ে দেন, ভারতের নাগরিকদের বাংলাদেশি তকমা দিয়ে নির্বাসিত করা আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। 4 সপ্তাহের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেন। গত কয়েক মাস ধরে বাংলা ভাষাভাষীদের বাংলাদেশি আখ্যা দিয়ে দেশজুড়ে পুশব্যাক করার অভিযোগ করে আসছে বিরোধী দলগুলো। শুধু অভিযোগই নয়, তৃণমূল কংগ্রেস ভাষা আন্দোলন কর্মসূচি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিহারে পদযাত্রাতেও এই ইস্যু জোরালোভাবে উঠেছে। আগামী বছর পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণ ইতিমধ্যেই তীব্র হচ্ছে। বিজেপি চাইছে হিন্দু ভোট একত্রিত করতে, অন্যদিকে বিরোধী শিবির চাইছে সব ধর্মের মানুষের সমর্থন। এরই মধ্যে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কর্মসূচিও। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।